মহারাষ্ট্রের রাজনীতিতে এমন একজন নাম যাকে ছাড়া মারাঠা রাজনীতির সমীকরণ মেলা অসম্ভব। কেউ তাকে ডাকেন বারামতির বাঘ, কেউ বলেন দাদা, আবার সমালোচকদের কাছে তিনি এক রহস্যময় রাজনৈতিক জাদুকর। তিনি অজিত অনন্তরাও পাওয়ার। আজ আমরা আলোচনা করব ভারতের অন্যতম প্রভাবশালী এই রাজনীতিবিদের জন্ম থেকে শুরু করে ক্ষমতার শীর্ষে পৌঁছানো এবং সম্প্রতি তার মর্মান্তিক প্রয়াণ পর্যন্ত সব খুঁটিনাটি। অজিত পাওয়ারের জন্ম ২২ জুলাই ১৯৫৯ সালে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার দেওলালি প্রবারায়। তার বাবা অনন্তরাও পাওয়ার ছিলেন প্রখ্যাত নেতা শরদ পাওয়ারের বড় ভাই। অনন্তরাও চলচ্চিত্র জগতের সাথে যুক্ত থাকলেও অজিত পাওয়ারের ঝোঁক ছিল মাটির রাজনীতির দিকে। ভারতের রাজনীতিতে চাণক্য বলা হয় শরদ পাওয়ারকে, আর তাঁরই ছায়ায় বড় হয়ে উঠেছিলেন তার ভাইপো অজিত পাওয়ার। মুম্বাইতে প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য পদার্পণ করেন, কিন্তু পরিবারের রাজনৈতিক আবহে তার গন্তব্য আগে থেকেই নির্ধারিত ছিল। অজিত পাওয়ারের রাজনৈতিক যাত্রা শুরু হয় সমবায় বা কোঅপারেটিভ আন্দোলনের মাধ্যমে। ১৯৮২ সালে একটি চিনি কলের বোর্ডে নির্বাচিত হয়ে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেন। এরপর পুনে জেলা সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে টানা ১৬ বছর দায়িত্ব পালন করে তিনি গ্রামীণ অর্থনীতির নাড়ি বুঝতে শেখেন। ১৯৯১ সালে যখন শরদ পাওয়ার দিল্লি যান, তখন নিজের বারামতি লোকসভা কেন্দ্রটি ভাইপো অজিতকে ছেড়ে দেন। সেখান থেকেই শুরু। শরদ পাওয়ার ছিলেন পথপ্রদর্শক, আর অজিত ছিলেন তার সবথেকে বিশ্বস্ত সেনাপতি। ১৯৯১ সালে তিনি প্রথমবার লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হন, কিন্তু কাকা শরদ পাওয়ারের জন্য সেই আসন ছেড়ে দিয়ে তিনি রাজ্য রাজনীতিতে মনোনিবেশ করেন। ১৯৯১ সাল থেকে অজিত পাওয়ার বারামতি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। টানা ৭ বার তিনি এখান থেকে জয়ী হয়েছেন। তার সময়েই বারামতি ভারতের অন্যতম আধুনিক ও উন্নত নির্বাচনী এলাকায় পরিণত হয়েছে। তিনি শুধু কাকা শরদ পাওয়ারের ছায়ায় বড় হননি, বরং নিজের প্রশাসনিক দক্ষতা দিয়ে কৃষি, জলসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মজবুত সম্পর্কে ফাটল ধরতে শুরু করে যখন শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে রাজনীতিতে সক্রিয় হন। দিল্লির রাজনীতিতে সুপ্রিয়ার গুরুত্ব বাড়তে থাকায় অজিত পাওয়ার কিছুটা কোণঠাসা বোধ করতে শুরু করেন। দলের ভবিষ্যৎ নেতা কে হবেন, এই প্রশ্নই কাকা এবং ভাইপোর মধ্যে দূরত্বের বীজ বপন করে। ২০১৯ সাল নাটকীয়ভাবে ভোরবেলা দেবেন্দ্র ফড়নবিসের সাথে হাত মিলিয়ে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত। गांभीर्यपूर्वक दृढकथन करतो की कायद्याद्वारे स्थापित झाले आहे अशा भारतीय संविधानाबद्दल मी खरी श्रद्धा व निष्ठा बाळगीन। मी भारताची सार्वभौमता व एकात्मता उन्नत राखी। যদিও সেই বিদ্রোহ মাত্র ৮০ ঘণ্টা স্থায়ী হয়েছিল এবং কাকার বাকে তিনি ফিরে এসেছিলেন, কিন্তু ২০২৩-এর জুলাই মাসে ফাটল আর জোড়া লাগল না। এবার অজিত পাওয়ার সরাসরি এনসিপির নাম ও প্রতীক দাবি করে বিজেপি শিন্ডে জোটে যোগ দেন। শরদ পাওয়ারকে সরিয়ে তিনি নিজেকে দলের প্রধান ঘোষণা করেন। কাকা শরদ পাওয়ারের সাথে তার এই দূরত্ব ছিল মারাঠা রাজনীতির ইতিহাসে এক বড় মোড়। অজিত পাওয়ার তার স্পষ্ট কথা এবং সময়ানুবর্তিতার জন্য পরিচিত। দাদা যা কথা দেন তা পালন করেন, এটিই ছিল তার দলের কর্মীদের বিশ্বাস। তিনি মহারাষ্ট্রের ইতিহাসে সবথেকে বেশিবার প্রায় ১০ বার বাজেট পেশ করার রেকর্ড করেন, যা তাকে একজন দক্ষ অর্থনৈতিক কৌশলী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বারামতির রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি বিশ্বমানের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। বারামতি হাইটেক টেক্সটাইল পার্ক এবং বিভিন্ন শিল্পাঞ্চল তৈরির মাধ্যমে তিনি ওই অঞ্চলে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন। শুষ্ক অঞ্চলগুলিতে জল পৌঁছে দেওয়ার জন্য তিনি একাধিক বাঁধ ও খাল সংস্কারের কাজে নেতৃত্ব দিতেন। নদী সংযোগ প্রকল্পের মাধ্যমে খরাপ্রবণ এলাকায় জলকষ্ট দূর করার পরিকল্পনা তার অন্যতম দূরদর্শী সিদ্ধান্ত ছিল। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে তিনি অসংখ্য সমবায় চিনিকল এবং দুগ্ধ উৎপাদন কেন্দ্রের আধুনিকীকরণে সাহায্য করতেন। মুম্বাই এবং পুনে মেট্রোর কাজের গতি বাড়াতে এবং প্রয়োজনীয় তহবিল বরাদ্দে তিনি ব্যক্তিগতভাবে তদারকি করতেন। বুধবার ২৮শে জানুয়ারি ২০২৬, ঘড়িতে সময় তখন সকাল ৮টা ৪৫। মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরের আকাশ হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে গেল। ভেঙে পড়ল একটি ব্যক্তিগত বিমান লিয়ারজেট ৪৫, আর সেই আগুনেই নিভে গেল মহারাষ্ট্রের রাজনীতির অন্যতম শক্তিশালী নক্ষত্র অজিত পাওয়ারের জীবন প্রদীপ। এদিন সকাল ৮টা ১০ মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী। লক্ষ্য ছিল আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রচার সভা, কিন্তু কে জানত নিজের খাসতালুকেই পৌঁছানোর আগে এমন ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে।
ডিজিসি এর রিপোর্ট অনুযায়ী ঘন কুয়াশা আর দৃশ্যমানতা কম থাকার জন্য প্রথমবার অবতরণে ব্যর্থ হয় বিমানটি। সকাল ৮:৪২ দ্বিতীয়বার ল্যান্ডিংয়ের চেষ্টা করার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের কাছে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দাউ দাউ করে জ্বলে ওঠে বিমানটি। বিমানে অজিত পাওয়ারের সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, একজন অ্যাসিস্ট্যান্ট এবং ২ জন অভিজ্ঞ পাইলট। দুর্ভাগ্যজনকভাবে কারোরই প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কাছে যাওয়ার সুযোগও মেলেনি। পরবর্তীতে তার হাতঘড়ি দেখে নিথর দেহটি শনাক্ত করা হয়। অজিত পাওয়ার, যাকে সমর্থকরা ভালোবেসে দাদা বলে ডাকতেন, ৭ বারের বিধায়ক এবং বহুবার উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো এই নেতার মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সকলেই গভীর শোক প্রকাশ করেছেন। आज सुबह ही महाराष्ट्र में दुखद विमान दुर्घटना हुई है। इस दुर्घटना ने महाराष्ट्र के उप मुख्यमंत्री अजीत पवार जी और कुछ साथियों को हमसे छीन लिया है। মহারাষ্ট্র সরকার রাজ্যে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রাজনৈতিক বিরোধ থাকুক বা না থাকুক, অজিত পাওয়ার ছিলেন উন্নয়নের এক কারিগর। বারামতির প্রতিটি ধূলিকণা তার পরিশ্রমের সাক্ষী। ভারতের রাজনীতিতে তার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।